7ই জুন 2013 বারাসাতের কান্দুনি গ্রাম থেকে উদ্ধার করা হয় এক 20 বছরের মেয়ের গলা কাটা মৃতদেহ। তবে এটা কোনো সাধারণ মার্ডার ছিল না, এটা ছিল এক নৃশংস গণধর্ষণের ঘটনা। মেয়েটির শরীর ছিল সম্পূর্ণ বিভৎস। যারা তার সাথে এই ঘটনাটা ঘটিয়েছিল তারা শুধু মেয়েটিকে ধর্ষণ করেই থেমে থাকেনি, তারা মেয়েটির 2 পা ধরে টেনে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল, এমনকি মেয়েটির 2 স্তন পর্যন্ত কেটে ফেলেছিল। মানে এতটাই খারাপভাবে তাকে করা হয়েছিল যেটি শুনলে আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। তবে জানলে আপনারা আশ্চর্য হবেন, পশ্চিমবঙ্গে সেই সময়কার তৎকালীন সরকার এই ঘটনাটিকে একটা সাধারণ ঘটনা বলে চালিয়ে দিয়েছিল। ইভেন পোস্টমর্টম রিপোর্টটিকে এমনভাবে সাজানো হয়েছিল যাতে দোষীরা তুলনামূলক কম শাস্তি পায় বা তারা খুব সহজেই ছাড়া পেয়ে যায়। আর.জি. কর অভয়াকাণ্ডের পর পুরো বাংলা সহ ভারত জুড়ে কেঁপে উঠেছিল, কিন্তু তার প্রায় 10 বছর আগে 2013 সালে পশ্চিমবঙ্গের বুকে এমনই একটি ঘটনা ঘটেছিল, কান্দুনি গণধর্ষণ ঘটনা। আর এই ঘটনাটিকেও সেই সময়কার তৎকালীন সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আর জানলে আশ্চর্য হবেন, এই ঘটনার আসামি এখনো পর্যন্ত নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে শাস্তি হিসেবে বলা হয়েছে মাঝে মাঝে থানায় গিয়ে হাজিরা দিতে হবে। আর অন্যদিকে মেয়েটির বাড়িতে টাকা সহ সরকারি চাকরি, এমনকি এই আন্দোলনের সাথে যুক্ত থাকা মানুষদের বাড়িতে বোমা এবং হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল। চলুন তাহলে আজকের এই ভিডিওতে বাংলায় ঘটে যাওয়া কান্দুনি ঘটনার ব্যাপারে জানাবো। নমস্কার, আমি শুভজিৎ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছে চলে এসেছি। তাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে দিই, যেহেতু এই সমস্ত ঘটনায় ভিকটিমের নাম নেওয়া একদমই উচিত নয়, তাই আমরা সেই সময়কার নিউজ চ্যানেল এবং মিডিয়ার দেওয়া নাম অপরাজিতাকেই ব্যবহার করব। 2013 সালের 7ই জুন অপরাজিতা কলেজে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার জন্য সকালবেলা বেরিয়েছিল বাড়ি থেকে বেরোনোর আগে সে তার মাকে দুটো কথা বলে যায়, মা আমি বেলা 2টোর মধ্যেই বাড়ি ফিরে আসবো। আর সেই মতোই মাকে আরো একটি কথা বলে যায়, ভাই যেন বেলা 2টোর মধ্যে কান্দুনি বাস স্ট্যান্ডে এসে আমার জন্য অপেক্ষা করে। মানে এতদূর সবকিছুই স্বাভাবিক ছিল। তারপর সে তার বাড়ির পাশের এক দাদার বাইকে করে কান্দুনি বাস স্ট্যান্ড পর্যন্ত এসে সেখান থেকে বাস ধরে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। মানে এতদূর অবধি সবকিছুই স্বাভাবিক ছিল। তো সেদিন কথা মতোই অপরাজিতার ভাই সময় মতোই বাড়ি থেকে বেরিয়ে যায় তার দিদিকে বাড়ি আনার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হওয়ার পর বৃষ্টির কারণে সে একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে। আর অন্যদিকে অপরাজিতা কান্দুনি বাস স্ট্যান্ডে বাস থামতেই বাস থেকে নেমে পড়ে, কিন্তু সে বাস থেকে নেমে তার ভাইকে কোথাও দেখতে পায় না। তাই সে বাস স্ট্যান্ডের পাশেই থাকা তার কাকার ছাতুর দোকান, সেখানে গিয়ে তার কাকাকে জিজ্ঞাসা করে যে ভাই এসেছিল কিনা। তার কাকা বলে যে না, ভাই এখনো পর্যন্ত আসেনি। এই কথা শোনার পর সে এক মুহূর্ত আর অপেক্ষা করেনি, সে হেঁটে হেঁটেই তার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তার কাকা বারবার তাকে একা যেতে বারণ করেছিল। সে বলে যে আমার কিছু হবে না, আমি চলে যাই। স্বাভাবিকভাবে সেই রাস্তাটা তার চেনা ছিল, তাছাড়া সেই রাস্তাটা ছিল বিডিও অফিসে যাওয়ার রাস্তা। মানে বুঝতেই পারছেন সব সময় সেই রাস্তাটা দিয়ে মানুষ যাতায়াত করে। অন্যদিকে আবার অপরাজিতা সকালবেলা তাড়াহুড়ো করে বেরোনোর জন্য বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারেনি, তাই তার প্রচন্ড খিদে পেয়েছিল। তাই সে তার কাকার কথা না শুনেই সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কিন্তু সে কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি এরপর তার সাথে কি হতে চলেছে। এদিকে বৃষ্টি একটু কমতেই অপরাজিতার ভাই সোজা সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। সেখানে গিয়ে সে তার দিদিকে কোথাও দেখতে পায়নি, তাই সে সোজা পৌঁছে যায় সেখানে থাকা তার কাকার ছাতুর দোকানে। সেখানে গিয়ে তার কাকাকে জিজ্ঞাসা করে যে দিদি এসেছিল কিনা। তার কাকা জানায় তার দিদি অনেকক্ষণ আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার অপরাজিতার ভাইয়ের একটু খটকা লাগে, কারণ তাদের বাড়ি যাওয়ার জন্য ওই একটাই রাস্তা, আর সে ওই গোটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এসেছে, কিন্তু সে তার দিদিকে কোথাও দেখতে পায়নি। এবার সে কাকার কাছ থেকে ওই কথা শোনার পর ওই রাস্তা দিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে আস্তে আস্তে আশেপাশে দেখতে দেখতে আসে, কিন্তু বাড়ি পৌঁছেও সে তার দিদিকে কোথাও দেখতে পায়নি। এরপর অপরাজিতার ভাই তার মায়ের কথা শুনে আবারও বাস স্ট্যান্ডে যায়। তারপর সে আবার বাড়ি ফিরে আসে, কিন্তু তার দিদিকে কোথাও দেখতে পায়নি। এরপর অপরাজিতার ভাই তার বাবাকে পুরো ঘটনাটা জানায়। এই ঘটনাটা জানার পর তার বাবা, তার ভাই এবং তার দাদা মিলে পুরো এলাকা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে প্রায় দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়।
এরপর ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু তারা তাদের মেয়েকে কোথাও খুঁজে পায় না। আর সময় যত এগোচ্ছে আর আতঙ্ক ততই বাড়ছিল। এর আগে অপরাজিতা কোনোদিনও এত দেরি করে বাড়ি ফেরেনি। অন্যদিকে তার দাদা ক্লাবের কয়েকজন ছেলেকে নিয়ে চারিদিকে খুঁজতে বেরোয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর রাত 8টা নাগাদ গ্রামের এক অপরিত্যক্ত কারখানার পাশ থেকে তার নিথর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, অপরাজিতার সাথে ঠিক কি হয়েছিল? পরবর্তীকালে আদালতে পেশ করা সমস্ত রিপোর্টের মাধ্যমে আসল ঘটনাটা বেরিয়ে আসে। আসলে অপরাজিতা যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, সেই রাস্তার পাশেই ছিল এক ভাঙাচোরা পড়ে থাকা কারখানা। আর সেই কারখানার ভিতরে বসেছিল একজন কেয়ারটেকার, আনসার আলী আর তার বন্ধুরা। এই বন্ধুদের মধ্যেই ছিল সাইফুল আলী, আমিন আলী, নূর আলী, ইমানুল ইসলাম, আফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ভোলা নস্কর আর গোপাল নস্কর। মোট 9 জন। আর এই সময় তারা কারখানার ভিতরে বসে মদ খেয়ে ফুর্তি করছিল। দুপুর 2টো নাগাদ যখন অপরাজিতা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার দিকে নজর পড়ে আনসার আলীর বন্ধু সাইফুলের। প্রথমে তারা কারখানা থেকে বেরিয়ে কিছুটা দূর অপরাজিতাকে অনুসরণ করে। তারপর ফাঁকা রাস্তা থেকে তারা অপরাজিতাকে অপহরণ করে। অপরাজিতা চিৎকার করার আগেই তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় সেই ভাঙা কারখানায়। তারপরে অপরাজিতার সাথে যাওয়া হয় তা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনার বাইরে। শরীফুল অপরাজিতাকে মাটিতে ফেলে তাকে বিভৎস করে ফেলে। আর অপরাজিতা যাতে চিৎকার করতে না পারে, তাই অপরাজিতার মুখের ভিতরে গুঁজে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন। আর এরপর 9 জন মিলে একে একে সেই অসহায় মেয়েটিকে ধর্ষণ করে। আর সেই 9 জনের মধ্যেই এমন একজন ছিল যাকে অপরাজিতা কাকা বলে ডাকতো। সে হলো গোপাল নস্কর। মেয়েটি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা সেই সময় তাকে রেহাই করেন। ধর্ষণের পর এই পশুগুলো প্রমাণ লোপাটের জন্য মেয়েটি 2 পা ধরে নাভি পর্যন্ত চিরে ফেলে, এমনকি তার 2 স্তন পর্যন্ত কেটে ফেলে। আর সবশেষে এক ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ বসিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলে। আর সবশেষে ওই কারখানার পাশে থাকা এক নিচু জায়গায় সেই মেয়েটির মৃতদেহ ফেলে আসে শরীফুল আর তার বন্ধুরা। এদিন রাত 9:30 নাগাদ গ্রামবাসীদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমিনুর থানার পুলিশ, কিন্তু ততক্ষণে কান্দুনের মানুষ আর সাধারণ অবস্থায় ছিল না। একদিকে গ্রামের মেয়ের এক নৃশংস মৃত্যু, আর তার উপরে অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভ। কারণ গ্রামবাসীদের অভিযোগ ছিল বহুবার ওই অপরিত্যক্ত কারখানা থেকে বহু মেয়েকে ইফতেজিং এবং হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। বহুদিন ধরে প্রশাসনকে জানানো সত্ত্বেও সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাত 10:45 নাগাদ গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজিত জনতা পুলিশের 3-3টে গাড়ি ভাঙচুর করে ফেলে। পরিস্থিতি এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে পুলিশ অপরাজিতার মৃতদেহ সেখান থেকে সরাতে পারছিল না। অবশেষে রাত 2টো নাগাদ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, আর তারপর অপরাজিতার দেহ উদ্ধার করে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। আর বারাসাত হাসপাতালে তার পোস্টমর্টম হয়। মেয়ের এই অবস্থা দেখে তার বাবা আর মা এতটাই ভেঙে পড়েছিল, তার মা শুধু বারবার একটা কথাই বলছিল, কলেজ থেকে ফেরার সময় আমার মেয়ের হয়তো খুব খিদে পেয়েছিল, কিন্তু এই জানোয়ারগুলো আমার মেয়েটাকে গিলে খেয়ে নিল। এই ঘটনার পরের দিন অর্থাৎ 14ই জুন সকালবেলাতেই কান্দুনি পুষতে শুরু করে। গ্রামবাসীদের দাবি একটাই ছিল, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর ধীরে ধীরে এই প্রতিবাদ কান্দুনি ছাপিয়ে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। আর এই আন্দোলনের প্রধান মুখ ছিল অপরাজিতার ছোটবেলাকার বান্ধবী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। এই আন্দোলনের জেরেই পুলিশ প্রথম কয়েকদিনের মধ্যেই অপরাধীদের অ্যারেস্ট করেছিল, কিন্তু সাধারণ মানুষের পুলিশের উপর কোনো আস্থা ছিল না। শেষে চাপে পড়ে পুলিশ এই কেসটিকে সিআইডির হাতে তুলে দেয়। 15ই জুন কান্দুনিতে নিরাপত্তা বাড়ানো হয়। আসলে 15ই জুন সিআইডি অভিযুক্তদের নিয়ে যায় সেই পরিত্যক্ত কারখানায়। আর হাই সিকিউরিটির মধ্যেই সিআইডি এই পুরো ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করার চেষ্টা করে। কিভাবে অপরাজিতাকে রাস্তা থেকে টেনে নিয়ে গেছিল, কিভাবে অপরাজিতার সাথে সেই নৃশংস ঘটনাটা ঘটিয়েছিল, সিআইডি বারবার এই বিষয়টাকে খতিয়ে দেখে। এরপর 17ই জুন কান্দুনিতে পৌঁছায় রাজ্যের সেই সময়কার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাজিতার পরিবারের সাথে দেখা করেন এবং তিনি তাদের পরিবারকে আশ্বাস দেন মাত্র 30 দিনের মধ্যেই সে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। কিন্তু যখন এই গ্রামের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, তিনি দেখা না করে গাড়িতে উঠে পড়েন। এমনকি টুম্পা কয়েল এবং মৌসুমী কয়েলকে এদের পোশাক দেখে বলে এরা মাওবাদী। এর 2 দিন পর তিনি তার সভামঞ্চতে উঠে একটি মন্তব্য করেন যে কান্দুনির ঘটনা ছোট্ট একটি ঘটনা। আর ঠিক এই বক্তব্যগুলো যেন আন্দোলনের আগুনে ঘি ঢালার কাজ করেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে, একজন মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল এবং তার গ্রামের রাস্তাতেই ফিরছিল, তার পোশাকও স্কুল ড্রেস ছিল, তারপরেও যদি একটা মেয়ে সেভ না হয়,
আর সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তবে নিরাপত্তা কোথায়? এরপর 2.5 বছর ধরে চলতে থাকে বিচার, সাক্ষ্য প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট সবকিছু। আদালতে পেশ করা হয় মোট 31 জন সাক্ষীর বয়ান। অবশ্যই 2016 সালে 28শে জানুয়ারি কলকাতা সিটি সেশন কোর্টে এই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সঞ্চিতা সরকার। 9 অভিযুক্তের মধ্যে তিনি মোট 3 জনকে, শরীফুল আলী, আনসার আলী এবং আমিনুর আলী, এদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং গণধর্ষণ ও খুন এবং প্রমাণ লোপাট করার জন্য আদালত তাদের 3 জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। অন্যদিকে ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং গোপাল নস্করকে শোনানো হয় আমৃত্যু কারাদণ্ড। আর অপরাধীদের মধ্যে আরেকজন ছিল ভোলা নস্কর, যাকে অপরাজিতা সেদিন চিনে ফেলেছিল, কিন্তু 2017 সালে আগস্টে ট্রায়াল চলাকালীন সে মারা যাওয়ায় আদালত তাকে কোনো শাস্তি দিতে পারেনি। এই তো চলে গেল 9 জনের মধ্যে 7 জনের বিচারের কথা, আর এদের মধ্যে বাকি ছিল 2 জন, যাদের নাম পুলিশ কখনো তাদের চার্জশিটে উল্লেখই করেনি। এই রায় যেদিন দেওয়া হয়েছিল সেদিন কিছু সময়ের জন্য অপরাজিতার পরিবার মনে করেছিল তারা হয়তো বিচার পেয়ে গেছে, কিন্তু ভারতীয় আইনে জেলা আদালত মৃত্যুদণ্ড দিলে কখনোই তাকে ফাঁসিতে দেওয়া হয় না। সেই মৃত্যুদণ্ড হাইকোর্টে কনফার্ম হওয়া বাধ্যতামূলক। ফলে সেই কেস চলে যায় কলকাতা হাইকোর্টে, আর এখান থেকে এই কেসের নতুন মোড় ঘুরতে শুরু করে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই ঘটনাটি দোষীরা তাদের সাজা বাতিল করার অ্যাপিল করে এবং বছরের পর বছর ধরে এই মামলার আদালতে পড়ে থাকে। যে পরিবার তাদের মেয়েকে হারিয়েছে তাদেরকে অপেক্ষা করতে হয় আরো 7 বছর। আর এখনো পর্যন্ত এই মামলাটির বিচার চলছে। আর যদি এরপরে কোনো জাজমেন্ট পেশ হয় তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট করে জানান, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।